মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যেন দুনিয়াটাই পাল্টে গেল। কালকে কি ছিলাম আর আজকে কি হয়ে গেছি। মাথার টেনশন, প্রচণ্ড ভয় একটা কাজ করছে মনের মধ্যে। তাছাড়া বাড়ির সবার অবস্থা বুঝতেই পারছো, আর তাছাড়া তোমরা সবটাই জানো বাড়িতে রয়েছে বয়স্ক ঠাম্মা, তার নিজের শরীরই ভালো নেই, তার মধ্যে এরকম একটা টেনশন। মাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, আর তাছাড়া নিজের মধ্যে তো কী চলছে সে তো নিজেই বুঝতে পারছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে এইভাবেই চলতে হচ্ছে। আর আমি সকালবেলা বোনকে নিয়ে এসেছি একটু বাড়িতে। দুদিন হয়ে গেল মাছের খাবার দেওয়া হয় না। তোমার দাদাভাই তো ওইখানেই আছে, তার সঙ্গে আমার ভাই, আমার কাকা সবাই আছে, জামাইবাবু। আর আমার এদিকটাও ম্যানেজ করতে হচ্ছে। আমি গতকাল রাতেই ভেবেছিলাম আসবো, কিন্তু কার সঙ্গে আসবো লোক পাইনি জন্য আসা হয়নি। তাই সকাল করে বোনকে নিয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি, কোনো গাড়িও পাইনি। মাছের খাবারটা আগেই দিয়ে দিলাম। আর এই জামাকাপড়গুলো তোমরা জানো বিয়েতে গেছিলাম, সব জামাকাপড় বাড়িতে নিয়ে গেছিলাম, এবং তোমার দাদাভাইয়ের কাছে যেভাবে পাঠিয়ে দিয়েছি ও ব্যাগগুলো সেভাবেই রেখে দিয়েছে বাইরে। এবার কি হচ্ছে বলো তো, জামাকাপড় কোথায় কোন ব্যাগে কোনটা আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য জায়গায় না রাখা পর্যন্ত না তাড়াহুড়োর সময় বেরও করতে পারছি না। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ফাঁকা আছি, এসে এই কাজগুলো গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে রেখে যাই। আর তারপর আবার তোমার দাদাভাই যদি বাড়ি আসে, ও এসে মাছের খাবারটা দিতে পারবে। তাছাড়া এবারে বাবারও শরীরটা খুব বেশি ভালো নেই, ঘাড়ে একটু ব্যথা হয়েছে, সেখানেও একটু কথা বললাম, মায়ের সঙ্গে দেখা করলাম। তো সবার সঙ্গে একটু দেখা করে কথা বলে তারপর আবার আমি চলে যাব ও বাড়িতে গিয়ে বাবাকে হয়তো আজকে ছুটি করে দেওয়ার কথা আছে, দেখা যাক কী হয় না হয়। দুদিকেই এখন এইভাবেই ম্যানেজ করতে হবে, সকাল বিকাল করে দৌড়াদৌড়ি, এদিকেও আমার আসতে হবে, ওদিকেও থাকতে হবে। তো এই করেই হয়তো রেগুলার যাতায়াত করব এবং এভাবেই ম্যানেজ করব। তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রে করো যেন সবটা ঠিক হয়ে যায়। সত্যি কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেল। দুদিন হয়ে গেছে, কোনো রকম আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি। তোমরা অনেকেই জানতে চাইছো, অনেকেই কমেন্ট করছো, দিদিভাই তোমার বাবা এখন কেমন আছেন, কোথায় আছেন, একটু আপডেট দাও আমাদেরকে। তো সেই জন্যই ভাবলাম কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বর্তমানে এখন হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি, গতকাল ভোরবেলা থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে হচ্ছে ঠিক সকাল 11:30। মা গেছে রান্না করতে। বনের অবস্থা তো একদমই ঠিক নেই, তোমরা সবাই বুঝতেই পারছো সিচুয়েশনটা এখন কেমন আমাদের। তার মধ্যে এরকম বৃষ্টি, আর বাড়িতে বয়স্ক ঠাম্মা আছে, যাকে নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। তো ঠাম্মার শরীরটা ভীষণ খারাপ, তোমাদেরকে আমি সবসময় বলি যেদিন আমি বাড়ি যাই রাত 11টার সময়, সেই দিন ঠাম্মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়। আনার পর আমি ঠাম্মার সঙ্গে কথা বলে দেখে তারপরে বাড়ি যাই। ঠিক ভোরবেলাতেই এরকম একটা ঘটনা। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো আমি তোমাদেরকে জানিয়েছিলাম, তাদেরও তো সবটাই জানো কেমন অবস্থায় নিয়ে গেছি, এবং আমরা ছুটতে ছুটতে গেছি সেই শুধু আমরাই জানি। আর সেগুলো হয়তো বলে বোঝাতে পারবো না, বা বোঝানোর মতো সিচুয়েশনও নয় এটা। বাইরে হচ্ছে বৃষ্টি, হয়তো নয় আসতে পারে, তবুও তোমাদেরকে একটু আপডেট দেওয়ার ছিল। কারেন্ট ছিল না, তাও মনে হলো ভিডিওটুকু করি। কারণ এখন বাজে হচ্ছে 11:15। বাবাকে আজকে ছেড়ে দেওয়ার কথা, তবে কন্ডিশন যে ভালো আছে বা ভালো নেই আমি না বুঝতে পারছি না। কি বলবো, ভালো আছে বলবো না ভালো নেই বলবো আমি বুঝতে পারছি না। তবে বর্তমান আহ অবস্থায় যেটা আছে, তবে বর্তমান অবস্থা যা আছে সেটা সত্যি ভগবানের অশেষ দয়া। এবং আমরা তো দিন রাত শুধু ভগবানের কাছে প্রে করছি যেন সবটা ঠিক হয়ে যায়, আমি যেন সুস্থ করে বাবাকে বাড়িতে নিয়ে আসতে পারি। আর গতকাল গেছিলাম আবার সেখানে দেখা করতে। গতকাল সকালবেলায় আমি যাই, আমার একটা ভ্যাকসিন ছিল কিন্তু ভ্যাকসিনটা নেওয়া হয়নি, বেথুয়া থেকে চলে এসেছি, মানে ডেট দিয়েছে পরে যেতে হবে। বিকেল বেলা করে আবার আমি মা কাকিমা ছুটতে ছুটতে যাই কৃষ্ণনগর। মানে হঠাৎই শুনতে পাই আইসিইউ থেকে বের করে বেডে দেওয়া হবে, তো বেডে দিলে আমরা একটু দেখতে পাবো, কাছে যেতে পারবো, সেই কারণে আবার যাই। তো গিয়ে বাবার সামনে গেলেই শুধু হাউ করে কান্না করছে, আর কান্না করলেই কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আবার বাবাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি যে বাবা তুমি যদি কান্না করো, তুমি যদি অসুস্থ হয়ে যাও, আমাকে এবার ডাক্তারবাবু তোমার কাছ থেকে সরিয়ে দেবে, বাইরে বের করে দেবে, তোমাকে দেখতে দেবে না, তুমি প্লিজ একটু কান্নাটা থামবে। যখন বলছি তখন বুঝতে পারছে যে হ্যাঁ তাহলে আমাকে থাকতে দেবে না, কিন্তু কষ্ট তো হয় বলো, সেটা কতক্ষণ চেপে রাখা যায়। মাকে দেখছে কান্না করছে, আমাকে দেখছে কান্না করছে, বাড়ির যাকেই দেখছি শুধু হাউ করে কান্না করছে, বলছে আমি আর পারবো না।
অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি বাবার সামনে থেকে আমার হাত পা কাঁপছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তবুও তোমার দাদা ভাই শুধু আমাকে চোখ দিয়ে ইশারা করছে তুমি বাবাকে ঠান্ডা করো, বাবাকে বোঝাও, বাবার সাথে কথা বলো। আমি বাইরে এসে তোমার দাদা ভাইকে ধরে হাউ মাউ করে কান্না করছি হসপিটালের মধ্যে, যে আমি পারবো তো, সবটা ঠিক হবে তো। যেই অবস্থায় আমরা নিয়ে গেছিলাম, আমাদের পাড়াতে একটা রব উঠে গেছিল যে হয়তো আর নেই, সবাই তাই জানে। এবং যে সিচুয়েশনে নিয়ে গেছি যারা দেখেছে তারা জানে যে সত্যি হয়তো সেটাই হওয়ার। কিন্তু ভগবানের অশেষ দয়া এবং আমাদের প্রার্থনা ভগবান শুনেছেন। এখন জানি না কতটুকু কি ঠিক করতে পারবো, তবে বাবার হচ্ছে ব্রেন স্ট্রোক, পুরো ডান সাইডটা, মানে পুরো ডান সাইডটা মুখটা বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারছে না। হয়তো হালকা হালকা বলার চেষ্টা করে, কথা জড়িয়ে যায়, খুব আস্তে আস্তে বলতে চেষ্টা করে, কান পেতে শুনতে হয় কথা, আর শুধু আমাকে ডাকে, আমাকে দেখতে চায়, আমাকে থাকতে বলে, মাথাটা একটু হাত বুলিয়ে দিলে ভালো লাগে। আবার বলে থাক অত করতে হবে না, তুমি কতক্ষণ করবে। বলছি বাবা তোমার ভালো লাগলে তুমি, আমি তোমার জন্য সবকিছুই করতে পারি, তুমি থাক, তোমার ভালো লাগলে আমি করে দিচ্ছি, এরকমটা। পুরো ডান সাইডটা পড়ে গেছে, মানে ডান হাত ডান পা পুরো মুখের পুরো এই সাইডটা নিয়ে মানে কিছু করতে পারছে না, কোনো কিছু করার নেই। তো সেটা জানি না ফিজিওথেরাপি করতে করতে ঠিক হবে কিনা, ডাক্তারবাবু তো বলছেন যে ফিজিওথেরাপি করলে হয়তো সম্ভাবনা আছে। এখন ভগবানের দয়া পুরোটাই, আমরা আমাদের মতো যতটুকু সম্ভব চেষ্টা তো করেই যাব। এবং ডান হাতটা আমি বাবাকে যখন এরকম হালকা একটু চাপ দিয়ে জিজ্ঞাসা করছি বাবা তুমি কি বুঝতে পারছো আমি ডান হাতটা তোমার চেপে ধরেছি, মাথাটা নাড়িয়ে হ্যাঁ বললো, তো হয়তো সম্ভাবনা আছে। মনে চোট পাচ্ছি না জানো তো, প্রচন্ড টেনশন, সবাই বোঝাচ্ছে, সবাই বলছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি যখন বাবার সামনে যাচ্ছি বাবাকে দেখছি, আর আমার বাবা এমনিতে খুব দুর্বল মানুষ, মনের দিক থেকে খুবই দুর্বল, খুব ভীতু একটা মানুষ, তাকে বারবার হসপিটালাইজড করাতে হচ্ছে। আবার ওই বিষয়টা নিয়ে টেনশন যে সে কতক্ষণ নিতে পারবে বিষয়টা। আর তার থেকেও বড় কথা সবাই বলছে ভালো হয়ে যাবে, কিন্তু ডক্টর বাবুরা চোখ দিয়ে ইশারা করছে এদিক ওদিক। আমি জানি না গো, তোমরা প্লিজ একটু প্রে করো যেন হাঁটাচলা করতে পারে, নিজে হাত দিয়ে একটু ভাত তুলে খেতে পারে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মনে হচ্ছে মাথার ছাদটাই আমার নেই, এরকম। বাবা মা মাথার উপর থাকলে একটা বট গাছের ছায়ার মতো না, তারা কোনো কাজ না করুক তাদের কিচ্ছু করতে হবে না, তো একটা সাপোর্ট, একটা ব্যাক সাপোর্ট, আমার বাবা আছে মা আছে গার্জিয়ান, তো সেই জায়গাটা খুব দুর্বল হয়ে গেছি। মা এখন রান্না করছে, আমি মাকে সবকিছু রেডি করে দিয়ে আসলাম। আমি সকালবেলায় গেছিলাম বাড়িতে, বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির মধ্যে আমি আমার বোনকে নিয়ে বাড়িতে গেছিলাম, সমস্ত কিছু অগোছালো ছিল, মাছের খাবার দেওয়া হয়নি, সেই খাবারটা দিয়ে আসলাম, ঘরের জামা কাপড় আমি আসছি, অনেকদিন হয়ে গেল বাড়িতে নেই। আমি যেদিন রাত্রে বাড়িতে গেছি ভেবেছিলাম পরের দিন সব গোছগাছ করবো, কিন্তু সেই ভোরবেলাতেই আবার বেরিয়ে এসেছি ছুটতে ছুটতে, কোনো কিছু আনিনি, ফোন আর শুধু চার্জারটা নিয়ে আর টাকার ব্যাগটা নিয়ে ব্যাস বেরিয়ে এসেছি। তো সেই আমারও কিছু জিনিস আনার ছিল, আমার যেহেতু এখন এবারই ওবারই করতে হবে, আমি একটানা যে এখানেও থাকতে পারবো সেটাও না, হয়তো সারাদিনের জন্য আসলাম বিকেল করে চলে গেলাম আবার পরের দিন আসলাম, এরকম রেগুলার যাতায়াত করতে হবে। আর জামা কাপড় সব বাইরে ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলো সব গোছগাছ করে রেখে আসলাম, বাবা মায়ের সঙ্গে কথা বলে আসলাম, ও বাড়িতে বাবার শরীরটাও ভালো নেই, ব্যথা, একটু ঘাড়ের প্রবলেম, তো একটু কথা বলে আসলাম, জেঠুর সঙ্গে দেখা করে আসলাম, কথা বলে আসলাম। বিকেলের দিকে হয়তো আসবে বাবা মা, দেখতে আসবে আমার বাবাকে, মানে ও বাড়ির আমার শ্বশুর শাশুড়ি। তো এমনি হসপিটালেও যেতে চেয়েছিল, আমি তোমার দাদা ভাই বারণ করেছি, মানে আমার সঙ্গে তো কথা হয়নি, তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ও বারণ করেছে, আর আমিও তোমার দাদা ভাইকে বলেছি না করে দাও, কারণ এমনিতে ওনারাই অসুস্থ, আবার অত দূর যাবে দেখবে মন খারাপ হবে, তার থেকে বাড়িতে আসবে তখন দেখতে আসবে, এটাই আর কি। আর
সত্যি কথা বলতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বাবার সামনে যাচ্ছি, খুব কষ্ট করে চেপে ওনার সঙ্গে দুটো কথা বলছি, বোঝাচ্ছি, শুধু কান্না করছে, শুধু কান্না করছে। আমি বাইরে এসে হাঙ্গামা করে কান্না করছি। কি হলো, কেন এমনটা হয়ে গেল? যেই পরিস্থিতিকে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন যেরকম কন্ডিশন ছিল, আমি সেই জিনিসটার ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু আমরা সবাই শুধু ভগবানের ওপরে ভরসা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, সবটাই তোমার হাতে। তো সেই জায়গা থেকে যতটুকু আনতে পেরেছি, এবং ডাক্তারবাবু তো অবশ্যই আছেন, আমার জামাইবাবু মানে তৃষার বাবা, জামাইবাবু হচ্ছে একটু ডক্টরের সঙ্গে মানে ডক্টর লাইনে আছেন, এবং ডক্টরের সাথে যোগাযোগ ব্যবস্থা একটু ভালো আছে, সেই কারণে আমাদের অনেক 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 সুবিধা হয়েছে। আর সেখানে আমার ভাই মানে আমার কাকার ছেলে তো কন্টিনিউ 3 দিন থেকে আছে, তোমার দাদা ভাই, আমার দাদা এটা ওটা নিয়ে যাতায়াত করছে, সকালে যাচ্ছে বিকেলে আসছে, আবার পরের দিন সকালে যাচ্ছে, আজকে কাকা গেছে। তো এরকম আর কি। আর যেহেতু বাবার আর কি এরকম, তো সেই জায়গায় না মেয়েদের অ্যালাউ করে না, মানে একটু দেখার জন্য ব্যাস, তাছাড়া আশেপাশে ছেলেদেরকেই থাকতে হবে ওই জন্য। আর বাবার অবস্থাটা এতটাই সিরিয়াস, দেখো কোনো একটা কাটা ছেঁড়া যদি অপারেশন হয়, বা কোনো একটা কাটা ছেঁড়া অপারেশনের ব্যাপার হয়, সেটা হয়তো অজ্ঞান করে নিল, বা কি বলবো, একটু অপারেশন করে জিনিসটা বাদ দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে, সেইটার ভয়টা অবশ্যই, একটা অপারেশন একটা হসপিটালাইজড রোগী থাকলে সেটা অবশ্যই টেনশনের, অবশ্যই কষ্টের। কিন্তু যখন প্রবলেমটা স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক, তারপর শ্বাসকষ্ট, মানুষের সব থেকে বড় যেটা হচ্ছে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট যদি হয়ে যায় সেটা তো পুরোপুরি ভগবানের হাতে, এবং সেখানে কারো কিছু করার থাকে না। এমন না যে কেটে এটা খুব বাদ দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো সেই অবস্থায় বাবার অবস্থা ভীষণই খারাপ ছিল, এবং আইসিইউতে ভর্তি করা হয়, কালকে বিকেল বেলা বেঁধে দিয়েছে। তবে ডান সাইডটা আমি জানি না ঠিক হবে কিনা, এটা নিজেদের যত্ন তো অবশ্যই করতে হবে, আর তার সঙ্গে ফিজিওথেরাপির জন্য লোক রাখতে হবে। তারপর ডাক্তারবাবু তো অবশ্যই আছেন। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে টেনশন ভয় সবকিছু নিয়ে সবাইকে নিয়ে এইভাবেই চলছি, বুঝতেই পারছো মনের অবস্থা ঠিক কেমন। সত্যি কথা বলার মতো অবস্থায় নেই, তবুও তোমাদেরকে একটু আপডেট দেওয়ার প্রয়োজন ছিল। যে অবস্থা থেকে নিয়ে গেছিলাম সেই অবস্থা থেকে একটু ভালো আছি, আর বাড়িতে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণে উনি বাড়িতে আসবে, কত করে বুঝিয়েছি, কত কালকে আমি 1.5 ঘন্টা মতো বাবার পাশে বসা, মাথায় হাত বুলিয়েছি, কথা বলে গেছি, কন্টিনিউ কথা বলে গেছি, একদম বাচ্চাদের মতো। আর ব্রেন স্ট্রোক তো মানে মাথাটা মাঝে মধ্যে উল্টো পাল্টা বলে, আবার কথা বলতে পারে না, আবার কি বলতে চায় না বলতে চায়, সত্যি দেখা যায় না ওরকম অবস্থায় বাবা মাকে, সত্যি দেখলে ভীষণই কষ্ট লাগে। তো যাই হোক, তোমরা একটু প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং যেন সবটা ঠিক হয়ে যায়। তো কি বলবো, সত্যি কিছু বুঝতে পারছি না, আমি কথা গুছিয়ে বলতে পারছি না। এবার এটুকু হচ্ছে, এটুকু যেটুকু মনে করছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনো আমার কাকা, আমার ভাই, কাকার ছেলে, ও একটু বেশি ভালো বোঝে এসব ব্যাপারগুলো, ওই জন্য ও কন্টিনিউ থাকছে। আমার জামাইবাবু যে ডাক্তার লাইনেই আছে, এবং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো আছে, নানুও এখানে আছে, আর তোমার দাদা ভাই, তো ওই 4 জনের মানুষ এখানে আছে। আর আমরা যাওয়া আসা করছি, আমার দাদা যাওয়া আসা করছে, এটা ওকে দেওয়া নেওয়া করছে, বাড়িতেও তো দেখতে হয়। আর ঘর বাড়ি কিসের ঘর বাড়ি, ঘর বাড়ি আর ওইভাবেই পড়ে আছে বাড়ির এখন। তাছাড়া প্রত্যেকটা বাড়িতে এখন কাজ বাজের সময়, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো এরকমটা আর কি, মামারা গেছিল, সবাই গিয়ে গিয়ে দেখে আসছে, পিসমশাই এসছে, বাড়ির সব কাকিমারা কাকারা সবাই গিয়ে দেখে আসছে, এটাই আর কি। চলো দেখা যাক। আজকে ডক্টর বাবু দেখবেন, হয়তো এখন দেখছে, 10টার পরে ডক্টর ঢোকার কথা। তো যদি ছুটি দেওয়ার হয় আজকে দিয়ে দেবে। আর টেনশন হচ্ছে অন্যরকম, যে যতটুকু এখন ঠিক হয়েছে এভাবেই যদি থেকে যায় হয়তো ট্রিটমেন্ট করতে করতে ঠিক হয়ে যাবে, কিন্তু আবার যদি ওরকম হয় তখন কি করবো, এই ভয়টা বেশি। এখন সুস্থ হয়েছে সেটা, সেই আনন্দের থেকে আরো ভয়টা বেশি, যে যদি আবার হয় তাহলে হয়তো আর এই সুযোগটা পাবো না, বা তখন কি করব, কি করার থাকবে আমার, আদৌ আমি সেই সময়টা পাবো তো, বা সুস্থ করতে পারবো তো, এই ভয়টা এখন বেশি কাজ করছে।
তো যাই হোক, চলো, আর কথা বলতে পারছি না। তোমরা প্লিজ ভগবানের কাছে একটু প্রে করো যেন সবটা ঠিক হয়ে যায় এবং বাবা যেন সুস্থ ভাবে হেঁটে চলে বেড়াতে পারে, ব্যাস, আর কিছু করতে হবে না।